প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ন্যারেশন 5 ক্লাসে আবার চলে আসলাম এক এক করে 1 2 3 4 এবং আজকে 5। আমি জানি অনেকে ধৈর্যহারা হয়ে গেছো, কিন্তু না, ভালো কিছু পেতে হলে তো ধৈর্য লাগবেই, তাই না? তো আমরা যেহেতু স্টেপ বাই স্টেপ শিখতেছি, একটু ধৈর্য থাকাটাই ভালো। যেহেতু প্যাসেজ ন্যারেশন, একটা বিষয় তোমাকে ভুলে গেলে চলবে না। প্যাসেজ ন্যারেশন কিন্তু শুধু তোমার সামনে যে পরীক্ষা, দ্যাট ইজ এইচএসসি কিংবা অন্যান্য যে পরীক্ষা, শুধু তা নয়, আমাদের টোটালি সর্বোচ্চ পরীক্ষা, আমাদের সরকারি যদি চাকরির পরীক্ষাও যায়, সেটা হচ্ছে বিসিএস, সেখানেও কিন্তু ন্যারেশন লাগবে। তাই ওইখানে কিন্তু আর প্যাসেজ ন্যারেশন থাকবে না, সেখানে কিন্তু এই ডিজিটাল সাইজই থাকবে। তাই আমরা ভিড়টাকে ভালো মতো করতে চাই। তো চলে আসো, আজকে আমরা ধারাবাহিক ক্লাসের 5-এ চলে আসলাম। তো বলবো যে যারা দেখে নাই এই পর্যন্ত বাকিগুলো, মানে 4 3 2 1, সবাইকে বলবো তোমরা দেখে নিও। আর আজকে যারা 5-এ আছো ধারাবাহিকভাবে, সবাইকে থ্যাঙ্কস, কারণ তুমি 5টা ক্লাস করছো উইথ প্যাশন্স। এখানে আজকে আমাদের কথা ছিল যে ন্যারেশনে আমরা যে রিপোর্টের স্পিচটা থাকে, আমরা একটা সেন্টেন্স লিখি, হি সেড টু মি। ধরো আমরা একটা সহজ কোশ্চেন করি, ওয়াই আর ইউ শাউটিং? আচ্ছা, একটু লক্ষ্য করো, আমাদের সেন্টেন্সগুলো তো এরকমই থাকে। মানে আমি বলতে যাচ্ছি যে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা আমরা সবাই জানি। এখন এই ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে যে আছে, এখানে অন্যান্য সেন্টেন্সও হতে পারে, এটা আমরা বলেছি। এটাই স্বাভাবিক নিয়ম, এবং এটা চেঞ্জ করতে গেলে এখানে সবাই পারবে, আমি জানি। এবং বাই দিস টাইম অনেকেই সলভ করে ফেলছো যে হি আস্কড মি ওয়াই আই ওয়াজ শাউটিং, এটাই তো বলবা, তাই না? সবাই পারবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে এই নিয়মে চেঞ্জ করতে হয়, দ্যাট ইজ উই আর ইউজিং কনজাংশন ইন বিটুইন দিস টু ক্লজেস। দুইটার ভিতরে আমরা কনজাংশন দিচ্ছি। উই আর চেঞ্জিং দিস ভার্ব ফর্ম ডিপেন্ডিং অন দ্য হোয়াট শুড আই সে মুড অফ দ্য সেন্টেন্স অ্যাজ ইট ইজ ইন দ্য ইন্টারোগেটিভ। ইউ আর চেঞ্জিং ইট ইন্টু অল দিস। আর এখানে কনজাংশন হিসেবে আমরা ওয়াইকে ব্যবহার করছি। অ্যাট দ্য সেম টাইম কনজাংশনের পরে আমরা কিন্তু এটাকে অ্যাসার্টিভ রেখে দিচ্ছি, এটা আমরা বলেছিলাম। তো এটাই স্বাভাবিক, সবাই পারে। কিন্তু কথা হচ্ছে এই জায়গাটায় মাঝে মাঝে, আমি গত ক্লাসে বলেছিলাম, কিছু পিকুলিয়ার টার্ম থাকে, কিছু পিকুলিয়ার বিষয় থাকে, যেটা আমাদের আসলে করতে গেলে একটু খটকা লাগে। এই শব্দটা আমি আগের দিনে ব্যবহার করেছিলাম। তো এই জায়গাটা আমরা আজকে সলভ করবো, যে এরকম স্বাভাবিক, ঠিক আছে, এটাই থাকবে, সাথে হয়তো একটু অতিরিক্ত কোনো কথা বা একটা সেন্টেন্সের একটা স্টাইল নতুন চলে আসলে ওই জায়গাটা আমি কী করবো, সেই জায়গাটা দেখাচ্ছি। লেটস ডু। যেমন আমি আর এই জায়গাটায় চেঞ্জ করব না, হি সেড টু মি রাখি, বাকিগুলো আমরা করতে থাকি। কারণ তুমি জানো যে এখানে অবজেক্ট বা সাবজেক্ট বিভিন্ন নাম হতে পারে, চেঞ্জ আসতে পারে, এটা ব্যাপার না, মেন হচ্ছে এই জায়গাটা। তো এখানে আমরা একটু দেখব, সেটা হচ্ছে ধরো আমরা যে মাস্ট ব্যবহার করি সেন্টেন্সে। ধরো আমি বললাম হি সেড টু মি I must do it today. এখন লক্ষ্য করো, এখানে যে বললো আই মাস্ট ডু ইট টুডে, আমরা সবাই জানি যে মাস্ট থাকলে এটা হ্যাড টু হয়ে যায়। এরকম একটা চেঞ্জ আমরা জানি যে যদি মাস্ট থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে কী হবে, অর্থাৎ যখন ইনডাইরেক্ট করব তখন এটা হ্যাড টু হয়ে যাবে, তাই না? এখন মাস্টকে হ্যাড টু করব, ঠিক আছে, তাহলে আনসার কী দাঁড়াচ্ছে, যে হি সেড টু মি আই মাস্ট ডু ইট, হি টোল্ড মি, আমরা অ্যান্সার দিচ্ছি কি, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড টু ডু ইট দ্যাট ডে। আমরা তো এটাই লিখছি, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড টু ডু ইট দ্যাট ডে, অর্থাৎ মাস্টকে আমরা কী করে ফেলতেছি, হ্যাড টু করে ফেলতেছি। এখন কথা হচ্ছে মাস্ট থাকলেই কি হ্যাড টু হবে? না, মাস্ট থাকলেই হ্যাড টু হবে না। আমাদেরকে দেখতে হবে মাস্ট দ্বারা আসলে কি বুঝাচ্ছে, এটার উপর ডিপেন্ড করে কিন্তু এটা একটা ভিন্নতা আসতে পারে। এটাই হচ্ছে আমাদের চাওয়া। এরকম বিষয়গুলো আমরা আজকে দেখব। তাহলে আমরা একটু দেখি, এখানে যেহেতু বলা হচ্ছে, তুমি একটু মনে রাখবা মাস্ট দ্বারা, এটা তো এটার জন্য চেঞ্জ করলাম, অর্থাৎ এটা একটা সাধারণ কি একটা নেসেসিটির কথা বলছে, আই মাস্ট ডু ইট টুডে। এটা একটা সাধারণ নেসেসিটি যে আজকে আমি এটা করব, এই
তাহলে তুমি চেঞ্জ করে ফেলছো মাস্টার হ্যাড টু ডু ইট, মানে তাকে ওটা করতে হয়েছিল বা সে এটা করবে ওই দিন, ব্যাপারটা তাই। কিন্তু যদি এরকম হয়ে যেত, হি সেড টু মি, you must submit your papers or paper, okay, you must submit your paper tomorrow. এখানে কিন্তু দেখো বলা হচ্ছে যে হি সেড টু মি ইউ মাস্ট সাবমিট ইউর পেপার টুমরো, তোমাকে তোমার পেপারকে আগামীকাল কী করতে হবে, সাবমিট করতে হবে। এখন এই জায়গাটায় কিন্তু তুমি একটু লক্ষ্য করো যে ইউ মাস্ট, অর্থাৎ সে আমাকে বললো তোমাকে এটা দিতে হবে। এখন এই জায়গাটায় দেখবো যে সাধারণ কোনো অব্লিগেশন না, এটা দ্বারা কিন্তু এরকম না যে আমি সাধারণ নেসেসিটির কোনো কথা বলছি, পালনীয় একটা ব্যাপার, একেবারে করতেই হবে, এটা এক ধরনের অর্ডার, এটা এক ধরনের কী বলা যায় যে কোনো মতেই চেঞ্জ করা যাবে না, এটা ব্যক্তির নিজস্ব কোনো কী বলা যায় নেসেসিটির কারণে সে করবে এরকম কিছু না। এরকম যদি বোঝায় তাহলে আমরা মাস্টকে আর চেঞ্জ করা দরকার নাই, তাহলে আমরা বলতে পারি যে হি টোল্ড মি, বা অর্ডার মিও বলতে পারো। আমরা যদি বলি হি টোল্ড মি দ্যাট ইউটাকে দ্যাট আই মাস্ট সাবমিট মাই পেপার দ্য ফলোয়িং ডে। এই মাসটা কিন্তু আসলে এক ধরনের কি করা হচ্ছে অন্যের পক্ষ থেকে, অর্থাৎ কেউ কাউকে বলে দিচ্ছে যে তোমাকে এটা করতে হবে। এখানে হ্যাড টু না দিয়ে যদি আমরা মাস্ট রাখি, তোমাকে এটা অবশ্যই করতে হবে, সেই সেন্সে এটা কিন্তু খুব ভালো হয়। এখন দেখো আমরা যদি এরকম বলি কখনো যে বলা হলো যে হি সেড টু মি, আমরা মাস্টের জায়গায় যদি এরকম বলি যে উই মাস্ট ডাই ওয়ান ডে, এখানেও তো মাস্ট আছে তাই না, উই মাস্ট ডাই ওয়ান ডে, একদিন আমাদেরকে মরে যেতে হবে। এখন তুমি দেখো এই জায়গাটায় তুমি মাস্টকে কি হ্যাড টু করবা না, কারণ উই মাস্ট ডাই ওয়ান ডে এখানে মাস্ট দ্বারা কিন্তু আমাদের একটা একে তো চিরন্তন একটা বিষয়কে এখানে মিন করছে, ঠিক আছে। দ্বিতীয়ত দেখো এই যে উইটা বলতে কিন্তু মানব জাতিকে বোঝাচ্ছে, তাহলে এক্ষেত্রে আমরা কি করব, যদি বলা থাকে হি সেড টু মি উই মাস্ট ডাই ওয়ান ডে, এখানে উই মাস্ট ডাই ওয়ান ডে বলতে কিন্তু এই শুধু হি আর মি আমাদের দুজনকে মরতে হবে ওটা কিন্তু বলেনি, টোটাল মানব জাতিকে এখানে মিন করছে। তাহলে এসব ক্ষেত্রে আমরা কিন্তু এই মাস্টকে চেঞ্জ করতে পারছি না, কারণ তোমাকে মনে রাখতে হবে চিরন্তন সত্যের ক্ষেত্রে কিংবা অভ্যাসগত কোনো কর্মের ক্ষেত্রে কিংবা যদি সেটা গাণিতিক কোনো কী বলা টার্ম হয়, অর্থাৎ গাণিতিক কোনো বিশ্লেষণ হয়, গাণিতিক কোনো সত্য হয়, সেটা কিন্তু চেঞ্জ করা যাবে না। ফলে আমরা যদি এখানে বলি আরেকটা, হি সেড টু মি 2 and 2 make 4, or 2 and 2 is 4, it's okay, 2 and 2 is 4, আমরা কিন্তু এটাও বলতে পারি 2 and 2 is 4। সো এখানে তুমি দেখো এটা কিন্তু কোথায় পড়লো, এটা কিন্তু একটা গাণিতিক সত্যের মধ্যে পড়ে গেল। আর এখানে কি হলো যে মাস্ট আছে কিন্তু একটা চিরন্তন বিষয় দাঁড়ায় গেল। তার মানে আমি যেটা বলতে যাচ্ছি, মাস্ট শেখাতে গিয়ে, মাস্টের ব্যাপারটা তো আমরা বললামই, শেখাতে গিয়ে এটা বুঝাচ্ছি যে যদি আমাদের এখানে রিপোর্টেড স্পিচে যদি গাণিতিক কোনো সত্য হয়, কারণ 2 2 4 এটা অতীতেও ছিল, বর্তমানেও ভবিষ্যতেও হবে, তো এখানে তো আমার টেন্স ফর্মটা আমাকে চেঞ্জ করা যাবে না এবং এখানেও চেঞ্জ করা যাবে না। তাইলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে, এখানে যদি বলি হি সেড টু মি 2 and 2 is 4, আমরা এটাই লিখবো হি টোল্ড মি দ্যাট 2 and 2 is 4, কারণ এই 2 2 4 অতীতেও যা, এখনও যা, ভবিষ্যতে তাই। এটা ম্যাথমেটিক্যাল একটা সলভড একটা ম্যাটার, সলভড একটা বিষয়, তো এখানে আর কোনো চেঞ্জ করা যাবে না। আবার এখানে উই মাস্ট ডাই ওয়ান ডে, তাহলে আনসার কি দিব, তুমি দেখবা এই উই দ্বারা মানব জাতিকে বোঝাচ্ছে, তাই না। তাহলে এক্ষেত্রে আমরা উইটাকে আর চেঞ্জ করব না, তাহলে আমরা বলবো হি টোল্ড মি দ্যাট উই মাস্ট ডাই ওয়ান ডে। এটা কিন্তু মাস্ট, তাহলে বোঝা গেল যে মাস্ট আসলে আমরা কোথায় কোথায় চেঞ্জ করছি। যদি একটা সাধারণ বাধ্যবাধকতা হয়, একটা নেসেসিটি থাকে, সেলফ ব্যক্তির একটা জাস্ট ক্ষুদ্র একটা নেসেসিটি, সেক্ষেত্রে তুমি মাস্টকে হ্যাড টু করতে পারো। আর বাকি সব ক্ষেত্রে
এই দুইটা সেন্স বাদ দিলে বাকি সব ক্ষেত্রে, এখন ধরো কলেজ থেকে তোমাকে বললো ইউ মাস্ট পে অফ, ওকে, অর ইউ মাস্ট পে ইউর টিউশন ফি বাই ফার্স্ট 10 days অফ ইচ মান্থ, তাহলে প্রত্যেক মাসের প্রথম 10 দিনের ভিতরে তোমাকে পে অফ করতে হবে, পরিশোধ করতে হবে। এখন মাস্ট বললো, এখন তুমি কি বলবা হ্যাড টু? নো, এখানে তো কি করা হচ্ছে, এটা আমার জন্য একটা 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 নিয়ম, এটা একটা আমার জন্য একটা আইন। তাহলে সেক্ষেত্রে কিন্তু এরকম সাধারণ নেসেসিটি না, এটা আমার জন্য একটা টোটালি নোটিশ। তাহলে সেক্ষেত্রে মাস্ট কি চেঞ্জ হবে? না, হবে না। তাহলে যদি অথরিটি বললো যে ইউ মাস্ট pay off your tuition fee or pay your tuition fee, okay, within first 10 days or within the first week of each month, প্রত্যেক মাসের প্রথম সপ্তাহের ভিতরেই পরিশোধ করতে হবে। তো এখানে মাস্ট কি, এখানে মাস্টটা তো আমার জন্য একটা আইন, এটাকে আমাকে মানতে হবে, এটা এক ধরনের নোটিশ। সেক্ষেত্রে মাস্ট চেঞ্জ হবে না, ফলে মাস্টই থেকে যাবে। এই জন্য যখনই আমরা মাস্টকে করতে যাব, ঠান্ডা মাথায় দেখে নিতে হবে কি বোঝাচ্ছে, তারপর আমি মাস্টকে হ্যাড টু করতে পারি, আর নয়তো আমি মাস্টই রাখতে পারি, কখনো কখনো শুডও করা যায়, একটু দেখে নিতে হবে। এবার আসো, তাহলে আমরা দুইটা কথা বললাম, একটা হচ্ছে মাস্টের ক্ষেত্রে, আর একটা বললাম যে আমাদের অভ্যাসগত সত্য, চিরন্তন সত্য বা গাণিতিক সত্যের কথাগুলো আমরা বললাম। সেক্ষেত্রে কিন্তু টেন্স ফর্মটা চেঞ্জ করা যাবে না। এবার আসো আরেকটায়, তাহলে আমরা দুটো জিনিস দেখলাম। নাম্বার 3, প্লিজ, যদি এমন হয় কেউ কাউকে কিছু কোশ্চেন করছে, ধরো আমি বললাম উইল ইউ কাম হিয়ার, তো এখন অপরজন বলছে ওয়াই, এখানে কিছুই বললো না। তাহলে তোমাকে কোয়েশ্চেনটা করছি কি, তুমি দেখো এখানে যে বিশেষ দিকটা আমরা দেখব সেটা হচ্ছে ওয়াই। দ্যাট ইজ, সে কিন্তু বলছে হি সেড টু মি উইল ইউ কাম হিয়ার, তুমি কি এখানে আসবে? এখন যে উত্তর দিচ্ছে সে কিন্তু বলছে কেন, মানে এরপরে কিন্তু আর কেন নাই। সে হয়তো বলতে পারতো যে ওয়াই শুড আই হ্যাভ টু গো টু ইউ, অথবা ওয়াই আর ইউ টেলিং মি দিস, এরকম বলতে পারতো, তাই না? কিছুই না বলে বলছে ওয়াই। আমরা তো এরকম কথা বলতে পারি নাকি, এরকম কথা বলতে পারি। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, দেখো উইল ইউ কাম হিয়ার, ওয়াই, তাহলে আমাদের বিশেষ জায়গাটা হচ্ছে এটা যে আমি এই ক্ষেত্রে কী করবো, ওয়াই দিয়ে আমি কী করবো। তো এটার অ্যান্সারটা কী হচ্ছে, তা আমরা তো এটার অ্যান্সার পারবো। এখানে কী হচ্ছে, আমরা নর্মালি করিনি, ওটা উত্তর দিচ্ছি। হি সেড টু মি উইল ইউ কাম হিয়ার, তাহলে আমরা বলছি যে হি আস্কস, যেহেতু এটা কোয়েশ্চেন, হি আস্কস মি, যেহেতু উইল তাহলে আমরা ইফ দিয়ে করবো, যে হি আস্কস মি ইফ ইউ বলেছে, তার মানে আই, ইফ আই, এখন কথা হচ্ছে উইল হয়ে যাবে উড, ইফ আই উড কাম, এখানে গো হয়ে যাবে গো দেয়ার। হি আস্কস মি ইফ আই উড গো দেয়ার, সে আমাকে বললো আমি সেখানে যাবো কিনা। এখানে দেখো যে আমরা জানি কাম থাকলে গো হয়, কিন্তু সব সময় না, সাবধান, কাম থাকলে গো হয়, উই নো দ্যাট, বাট নট অল টাইম, ইট ইজ নট অল টাইম, ইউ হ্যাভ টু কিপ ইট ইন মাইন্ড। দেখতে হবে যে এখানে পার্সন কার সাথে কার কথা হচ্ছে, এর উপর ভিত্তি করে কিন্তু কাম কখনো কামই থেকে যায়, সেটা আমরা দেখব। তাহলে হি আস্কস মি ইফ আই উড গো দেয়ার, এখন এই জায়গাটা বলছে ওয়াই, এখন এটা কে বলছে, আমি বলছি, তাই না? এক্ষেত্রে তুমি জাস্ট লিখে দিবা সে কারণটা জানতে ছিল, দ্যাট ইজ আই ওয়ান্টেড টু নো দ্য রিজন। সো ইউ সি, আই ওয়ান্টেড টু নো দ্য রিজন, আমি কারণটা জানতে চাইলাম। সো তোমার জন্য টিপস হচ্ছে, যদি এরকম রিপোর্টের স্পিচের ভিতরে ওয়াই, শুধু ওয়াই থাকে আর কিছু না থাকে, এবং তুমি এটা অবশ্যই ধরে নিচ্ছ এবং বুঝে নিচ্ছ ওয়াই দ্বারা কী বোঝাচ্ছে। ওয়াই দ্বারা মূলত বোঝাচ্ছে যে আমি বলছি যে কেন আপনি আমাকে কথা বলছেন বা ওখানে যাওয়ার জন্য, তাই না? তাহলে এক্ষেত্রে এই ওয়াইয়ের জায়গাটায় আমরা রিপ্লেসমেন্টে জাস্ট এভাবে দিব, সাবজেক্টের পরে ওয়ান্টেড টু নো দ্য রিজন, ওয়ান্টেড টু নো দ্য রিজন, এটা কিন্তু মাথায় রাখবা। তাহলে ওটা 3 হয়ে গেল। ওকে, সো উই আর গোয়িং ফর দ্য নেক্সট। তোমরা খাতায় লিখে নিবা, আমি আসলে দেখাতে দেখাতে একটু সময় লাগবে, এই জন্য আমরা যদি কোনো কোয়েশ্চেন থাকে ওটা আমরা পরে সলভ করে দিব, আপাতত লিখে যাই। সেটা হচ্ছে আমরা অনেক সময় জানি যে দিস থাকলে দ্যাট হয়, দিস থাকলে দোজ হয়, এটা কিন্তু জানি পরিবর্তনের ক্ষেত্রে, কারণ একটা ডিস্টেন্স দেয়, তাই না? এখন ওইটা কখন, সব সময় না। যেমন আমরা মাস্টের ক্ষেত্রে বলেছি যে মাস থাকলে তুমি সবসময় হ্যাড টু দিবা তা নয়, দেখতে হবে মাস দ্বারা কি মিন করছে। ঠিক একইভাবে আমরা যদি দিস থাকে বা দিস থাকে, তোমাকে লক্ষ্য করতে হবে ওটা দ্বারা কি বোঝাচ্ছে।
প্রোনাউন না অ্যাজিটিভ? প্লিজ লুক এট দ্য বোর্ড। আমি বললাম দিস বুক ইজ মাইন। সবাই লক্ষ্য করো, এখানে বলা হচ্ছে হি সেড টু মি দিস বুক ইজ মাইন। সে আমাকে বললো এই বইটা হচ্ছে আমার, তাই না? তাহলে এই বইটা হচ্ছে আমার। এখানে দিস শব্দটা দেখো, এই দিসটা কিন্তু এই বুককে অর্থাৎ বইকে কিন্তু এখানে কোয়ালিফাই করছে। যেহেতু বুক বইকে কোয়ালিফাই করছে, তাহলে এটা কিন্তু এখানে অ্যাজিটিভ। তার মানে দিসটা হচ্ছে এখানে একটা অ্যাজিটিভ। এখন ধরো এটা যদি এটাও বলতাম যে দিস বুকস, সাপোজ দিস বুকস আর মাইন, আমরা তো এটাও বলতে পারতাম, তাই না? যদি কেউ বলতো দিস বুকস আর মাইন, সো এখানে কি হচ্ছে যে দিস একটা ডিটারমিনার হিসেবে বসছে। এখানে তোমরা জানো, অ্যাজ ইউ হ্যাভ লার্ন মডিফায়ার্স দেয়ার ইউ হ্যাভ কাম টু নো, সেখানে তুমি জানতে পেরেছো যে দিস হচ্ছে একটা ডিটারমিনার বা অ্যাজিটিভের কাজ করে। সো এখানে কিন্তু একটা অ্যাজিটিভ, এটাকে আমরা চাইলে প্রোনোমিনাল অ্যাজিটিভও বলতে পারি, যেহেতু ইট ইজ সোর্স ফ্রম প্রোনাউন, ইউনো। এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থেকে আসছে, বাট ওয়ার্কিং অ্যাজ ফাংশনিং অ্যাজ অ্যান অ্যাজিটিভ, ওকে, বিং প্লেসড বিফোর দ্য নাউন, নাউনের পূর্বে বসার কারণে। এখন এক্ষেত্রে যেহেতু আমরা শিখেছি দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, নো, এখানে কিন্তু দেওয়া যাবে না, কারণ এখানে প্রোনাউনটাকে নির্দেশ না করে এটা একটা অ্যাজিটিভ হয়ে গেছে। সো এখানে আমরা কি করতে পারি, এই দিস আর দ্যাট, দিসের ক্ষেত্রে আমরা তখন, যেহেতু আমি বলছি এই বইটা আমার, একদম সামনাসামনি দেখাচ্ছি যে ওই বইটা আমার, যদি উত্তর হয় দ্যাট হয়ে যায়, সো এটা করা যাবে না। সো কিপ ইট ইন মাইন্ড। তাহলে এটা কি করবো আমরা, দা হয়ে যাবে। তাহলে আমরা লিখবো যে হি টোল্ড মি, এখানে তো নিয়ম অনুযায়ী যেহেতু অ্যাসার্টিভ, তাহলে কনজাংশন হবে দ্যাট। হি টোল্ড মি দ্যাট, এই দিস বা আমরা যদি উপরটা করি বা এটা করি, এই দুটোর পরিবর্তে মনে রাখবা আমরা দি দিব, ব্যাস, দি। এখানে দা হবে, যেহেতু এখানে ইয়ে আছে, কি বলে, বি আছে, এটা তোমার জানো, কনসোনেন্ট, কনসোনেন্টের ক্ষেত্রে দি দা এর পার্থক্য আছে, ইউ নো দ্যাট। সো হি টোল্ড মি দ্যাট দ্য, হি টোল্ড মি দ্যাট দ্য বুক ইজ হয়ে যাবে কি, ওয়াজ। আর মাইন্ড বলতে কার বোঝাচ্ছে, আমার, তাহলে সরি, মাইন্ড বলতে এখানে তার কথা বোঝাচ্ছে, তাহলে হিজ। তাহলে আমরা কি দিব, হি টোল্ড মি দ্যাট দ্য বুক ওয়াজ হিজ। তাহলে এখানে কিন্তু আমরা দ্যাট দিলাম না, দিস যদিও আছে কিন্তু আমরা দ্যাট দিলাম না। তার মানে দিস থাকলে দ্যাট দিব, এটা ঠিক নয়। দেখতে হবে এটা কিসের ফাংশন করছে। এখানে টোটালি একটা অ্যাজিটিভ দেখাচ্ছে। ফলে ইফ ইউ হ্যাড টু চেঞ্জ, ওকে, ফলোইং দ্য সেকেন্ড সেন্টেন্স, হোয়াট উড ইট বি? সো ফর দিস অলসো ইউ হ্যাভ টু রিপ্লেস ইট উইথ দা। তাহলে দা দিয়ে করতে হবে। তাহলে আমরা যদি বলি হি সেড টু মি দ্য বুকস আর মাইন, তাহলে আনসার কি হবে, হি টোল্ড মি দ্যাট দ্য বুকস ওয়ার হিজ, দ্য বুকস ওয়ার হিজ, দ্যাটস অল। এরপরে আমরা চলে যাই, এরপরে আমরা একটু দেখব, অনেক সময় সেন্টেন্স করতে গেলে তুমি দেখবা সেন্টেন্সের ধারাবাহিকতাটায়, যেমন আমরা জানি, আমি কিন্তু সাধারণ জিনিসগুলো বলছি না, কারণ এগুলো তোমরা সবাই পারো, এটা আমরা জানি। তুমি জিএসসি করেছো, এসএসসি করেছো, এইচএসসি রানিং স্টুডেন্ট, সো এই সহজ জিনিসগুলো তুমি জানো। যেমন কি দুটো সেন্টেন্স যদি অ্যাসার্টিভ হয়, পরপর থাকে, একই ব্যক্তির স্টেটমেন্ট হয়, সেক্ষেত্রে আমরা অ্যাডেড, হ্যাঁ। তারপরে যদি দ্বিতীয় ক্ষেত্রে হয় আমরা বলি অলসো অ্যাডেড, তারপর ফার্দার অ্যাডেড, এভাবে যাই আমরা। কিন্তু কথা হচ্ছে তোমাকে অনেক সময় দেখতে হবে যে অ্যাডেড বা ফার্দার অ্যাডেড এটা তো একটা প্রক্রিয়া, চোখে, কিন্তু যখন একটা পরম্পরা থাকে, মানে একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের একটা সম্পর্ক থাকে, একটা রিলেশন থাকে, সেখানে কিন্তু তুমি শুধু এই প্রক্রিয়া মানলে হবে না। দেখি এক্সাম্পল, আমি যদি বলি হি সেড টু মি, সাপোজ হি সেড টু মি, বলা হলো যে আই অ্যাম ইল, ওকে, আই এম ইল, বলে যে আই উইল নট গো টু কলেজ, আই উইল নট গো টু কলেজ। হ্যাঁ, আমি কিন্তু বলছি তোমরা আবার এটা করো না, সেন্টেন্স উদাহরণ হিসেবে, আমি কলেজে যাব না কিন্তু তোমরা আসবে। তো বলছে হি সেড টু মি আই এম ইল, আই উইল নট গো টু কলেজ। সে বললো যে আমি অসুস্থ, আমি যাবো না। এই যে দেখো, এখানে যদি এভাবেও থাকতো, ধরো যে দুটো আলাদা, কিন্তু দেখা যাচ্ছে যে একই ব্যক্তির স্টেটমেন্ট, অর্থাৎ এই হির স্টেটমেন্ট হচ্ছে আমি অসুস্থ, হির স্টেটমেন্ট হচ্ছে কি আমি কলেজে যাব না, তাই না? তাইলে এক্ষেত্রে আমরা কি করতাম, যে যেহেতু একই ব্যক্তির স্টেটমেন্ট এবং এটা অ্যাসার্টিভ, সেখানে হয়তো আমরা অ্যাডেড দিয়ে দিতাম। তাই কী করতাম, যে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ইল, ফুল স্টপ, হি অ্যাডেড দ্যাট হি উড নট গো টু কলেজ। অর্থাৎ সে বললো যে সে অসুস্থ, সে আরও বললো যে সে কলেজে যাবে না। আমরা তো এটাই লিখতাম। কিন্তু তুমি যদি এই প্রক্রিয়ায় কোনো সেন্টেন্স পাও, আই উড জাস্ট টেল ইউ যে তুমি দেখবা যে হোয়াট ইজ দ্য রিলেশন, ওকে, বিং মেনটেইনড উইথ দিস টু সেপারেট সেন্টেন্সেস, ওকে।
একটা এই দুইটা সেন্টেন্সের মধ্যে কি সম্পর্কটা এখানে দেখাচ্ছে তুমি দেখবা। তুমি দেখো একটা হচ্ছে কারণ আর একটা হচ্ছে রেজাল্ট। এখন কিন্তু বলছে যে আমি অসুস্থ, আমি যাব না, তাই না? তাইলে এক্ষেত্রে খুব ভালো হয় না যদি আমরা এরকম করি যে আমরা সম্পর্কটা যদি এভাবে দেখাই যে সে অসুস্থ আর তাই সে কলেজে যাবে না, অথবা যেহেতু সে অসুস্থ সে কলেজে যাবে না, এইভাবে মানো, যেহেতু একটা সম্পর্ক আছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে হি টোল্ড মি দ্যাট, দেখো আমরা যদি একসাথে মিলায় চিন্তা করি, অ্যাজ হি ওয়াজ ইল হি উড নট গো টু কলেজ। সবাইকে বলবো আমার হাতের লেখা নিয়ে কিন্তু একটু কমেন্ট করো না, কারণ হাতের লেখা ভালো না, মেনে নিতে হবে। আমি সাউন্ড করছি, ওটা কি মাথায় নাও। তাহলে বলছে হি টোল্ড মি দ্যাট অ্যাজ হি ওয়াজ ইল হি উড নট গো টু কলেজ। কথাটা কিন্তু এক হয়ে গেল, কারণ যেহেতু সে অসুস্থ সে যাবে না, এভাবে বলতে পারি। অথবা আমরা যদি এভাবেও বলি হি টোল্ড মি দ্যাট হি ক্যাবে ওয়াজ ইল অ্যান্ড ফর দিস হি উড নট গো টু কলেজ। আচ্ছা আমাকে বলো, এটা কি হয় না? হয়তো আমরা যদি এভাবে বলি হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ইল অ্যান্ড ফর দিস হি উড নট গো টু কলেজ, তার মানে আমরা কি করলাম, এই দুটো সেন্টেন্সের যে সম্পর্কটা, পরম্পরা বা মিলটা, সেটাকে আমরা কিন্তু মাঝখানে অ্যান্ড ফর দিস দিয়ে করে ফেললাম। এখন কেউ যদি বলে স্যার আমি অ্যান্ড সো দিব, সমস্যা আছে? না, সমস্যা নেই। তুই যদি বলো যে দ্যাট হি ওয়াজ ইল, সমস্যা নেই। কিন্তু দেখো ঠিক এখানে যদি এরকম হতো, লক্ষ্য করো এখানে কিন্তু কারণ আর ফলাফল যদি উল্টায় দিতাম, ধরো উল্টায় দিলাম, উল্টায় মানে কি, আমি লিখলাম আই উইল নট গো টু কলেজ আর আই এম ইল লিখে ফেললাম। সবাই দেখো আই উইল নট, সবাই লিখতে হবে আই উইল নট গো টু কলেজ, ফুল স্টপ। এখানে বললাম আই এম ইল। এখন কি হলো ঘটনাটা দেখো, এখন ঘটনাটা কি ঘটলো, উল্টে গেল, অর্থাৎ ফলাফলটা আগে চলে আসলো, আমি কলেজে যাব না। এখন কারণটা চলে গেছে কোথায়, পরে। এখন সম্পর্কটা কি, সম্পর্কটা হচ্ছে এটা হচ্ছে কারণ, তাই না? তাহলে তুমি এভাবে বলতে পারো যে আমরা এই জায়গাটা দুইটার ভিতরে একটা পরম্পরা, একটা মিল আছে, সো মিলটার জন্য আমরা, তাহলে আমরা বলতে পারি যে হি টোল্ড মি দ্যাট কে হবে, হি উড নট go to college because he was ill। এখানে দেখো এখানে কিন্তু বিকজ হয়ে গেল। তাহলে তোমাকে এখানে অ্যাডেড না দিয়ে আমরা রিপ্লেসমেন্ট, এখানে ইন বিটুইন দিস টু ভেরি সেন্টেন্সেস উই আর ইউজিং বিকজ অ্যাজ সাবঅর্ডিনেট কনজাংশন। কেন? একটা কারণ দেখাচ্ছে আর একটা ফলাফল দেখাচ্ছে, এম আই কারেক্ট? সো এই যে ব্যাপারটা, এইভাবে কিন্তু আমরা বলতে পারি। এখন ডিফারেন্ট ওয়ে থাকতে পারে, এটা আমি তোমাকে মাথায় দিয়ে দিই, ডিফারেন্ট ওয়ে থাকতে পারে, বাট আই এম শোয়িং ইউ ওয়ান ওয়ে, ওকে, টেক ইট। আরও ডিফারেন্ট ওয়ে থাকতে পারে, বাট সেটাই, হি টোল্ড মি দ্যাট হি উড নট গো টু কলেজ বিকজ হি ওয়াজ ইল, এভাবেও বলতে পারি। তাহলে আমরা দেখতে হবে আগে পরে কোনটা কারণ কোনটা ফল, ডিপেন্ডিং অন দ্যাট। তাহলে এটা আমরা মুছে ফেলি, হয়ে গেল। এরপরে এই জায়গাটায় আমরা একটু দেখতে চাই, যদি কখনো এরকম হয় যে তোমার ডিরেক্ট সেন্টেন্স তো দেওয়া আছে, যেমন আমি বললাম ধরো এটা বললো আই এম ইল, ওই আগেরটাই লিখলাম, বাট এখানে দেখছে সো আই উইল নট গো টু কলেজ। দেখো ঘটনাটা কিন্তু একটু আবার ভিন্ন হয়ে গেল। একটু আগে কিন্তু সোটা আমরা অ্যান্ড শো করেছিলাম, বাট এখন সোই চলে আসছে নতুন করে। এখন কি করবা, এখন বলছে হি সেড টু মি আই এম ইল সো আই উইল নট গো টু কলেজ। এই জাতীয় যদি থাকে, দ্যাট ইজ এখানে স্টার্টিং অফ দ্য সেন্টেন্স, এখানে আমরা সো পাচ্ছি, তো সেক্ষেত্রে যেহেতু আগেরটার সাথে তার একটা মিল আছে, এই সোকে রিপ্লেস করে তুমি লিখবা ফর দিস ওয়াই, ঠিক আছে? অ্যান্ড ফর দিস রিজন, এটাও বললে হবে, অ্যান্ড ফর দিস রিজন, অথবা আমরা ফর দিস রিজন আমরা বলতে পারি। আচ্ছা, তাহলে এই সো যদি এরকম থাকে ইন বিটুইন দ্য টু ক্লজেস এবং টু সেন্টেন্সেস, এবং এটা একটা কানেক্টর হিসেবে বসে এখানে, সো আই অ্যাম ইল সো আই উইল নট গো টু কলেজ, তাহলে এই জায়গাটায় অ্যান্ড ফর দিস তুমি রিজন দিয়ে দাও, অ্যান্ড ফর দিস রিজন। সো এটা লিখলে কি হয়ে যায়, সো এভরিওয়ান লুক এট দ্য বোর্ড। তাহলে আমরা বললাম যে হি, সবাই সলভ করো নিজেরা, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ইল
হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ইল, সরি এখানে সেন্টেন্সটা, হি ওয়াজ ইল, এই সো এর কারণে আমরা দিলাম অ্যান্ড ফর দিস রিজন, এবং এই কারণে হি উড নট গো টু কলেজ। আমরা কিন্তু এটাও দিতে পারি, তাই না? এভাবে কিন্তু দেওয়া যায়। এবার চলে আসবো আরেকটায়, আমাদের দ্রুত আগাতে হবে, অনেকগুলো বিষয়, হ্যাঁ, এই জাতীয় বিষয়গুলো আমরা দেখব। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, ডিফারেন্ট কোনো অপিনিয়ন থাকে, সো তোমরা এটা লিখে দিলে নেক্সট ক্লাসে আমরা বলবো, হ্যাঁ, কারণ অনেকগুলো বিষয় আছে। সবাই দেখো, হি সেড টু মি, আমরা যদি এইভাবে বলি, একটু লক্ষ্য করো, কোয়েশ্চেন দিয়ে দিয়েছে বা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তোমাকে বলা হলো যে ওটা কিন্তু আমি আগের দিন লিখেছিলাম, হ্যাঁ, ইউ হ্যাভ ডান ইট। এখন দেখো এই জায়গাটায় দেখো কোয়েশ্চেনটা কিন্তু আমাদের সেন্টেন্সটা কিন্তু অ্যাসার্টিভ, ইউ নো দ্য স্ট্রাকচার অফ আ সিম্পল সেন্টেন্স, হ্যাঁ। তো সেক্ষেত্রে তোমাকে আমি যদি তোকে বলি অনেস্টলি, ইউ হ্যাভ ডান ইট, if we look at the structure we get the subject and the finite verb, am I correct? So subject and finite verb, when they are affinited, when there is affinity between the subject and verb, okay, and there is a stop at the end, so it is identified as a, you know, simple sentence, at the same time assertive one. তাহলে এটা যদি assertive হয়, কিন্তু what is happening here, we are using interrogation sign at the end, interrogation sign at the end, so what will you do? এখানে তোমাকে যদি অ্যাসার্টিভ দেওয়া থাকে বাট শেষে যদি তোমার কোয়েশ্চেন থাকে, এটা ভুল না, সেখানে আমরা কিন্তু এই ধরনের কোয়েশ্চেন করি। ধরো কথা বলতে গিয়ে কিন্তু আমরা অনেক সময় বলি যে ইউ হ্যাভ ডান ইট, আমি যদি এখন আমার ফ্রাউনিং, আমার যদি চেহারায় একটা জেস্টার পোস্টার থাকে, ইউ হ্যাভ ডান ইট, মানে আমি কিন্তু কোয়েশ্চেন করছি, কিন্তু দিচ্ছি কিন্তু অ্যাসার্টিভ, ডেলিভারি দিচ্ছি অ্যাসার্টিভ, বাট আমি কিন্তু কোয়েশ্চেনটা আমার অঙ্গভঙ্গি এবং টোন দ্বারা বোঝাচ্ছি যে এটা ইন্টারোগেটিভ। তো এরকম হচ্ছে সে একটু বাকি হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা বলবো বিং সারপ্রাইজড, এই কথাটা তোমাকে লিখতে হবে শুরুতে। তাহলে আমরা লিখবো বিং সারপ্রাইজড, এখানে কোয়েশ্চেন স্টাইল হবে হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করলো, নর্মালি ইফ আই হ্যাড ডান ইট, ওকে, ইটকে আবার দ্যাট করে ফেলো না বোকার মতো, ঠিক আছে? এরকম বোকা আমরা পেয়েছি, বা আমি নিজেও হয়তো কখনো এরকম লিখে ফেলি যে ইটের জায়গায় দ্যাট, নো সরি, ডোন্ট ডু দ্যাট, বিকজ ইট ইটসেলফ ইজ এ প্রোনাউন, ইট তো খুব প্রোনাউনই আছে, তাই না? দ্যাট করার কী আছে? ইটকে কখনোই দ্যাট করবা না। তাইলে কী হবে? বিং সারপ্রাইজ হি আস্কড মি ইফ আই হ্যাড ডান ইট, দ্যাটস অল। তাইলে এখন থাকলে এইভাবে থাকলে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, বাট অ্যাট দি এন্ড ইউ আর গেটিং ইন্টারোগেশন সাইন, সো in this format you have to change using being surprised in front of the indirect one and then go with following the interrogative rules, সেইটাই হচ্ছে ব্যাপার। তাইলে আমরা বুঝে গেলাম, এটাও বুঝে গেলাম। এখন দেখো অনেক সময় আমরা যখন কী বলে মানে সেন্টেন্স দেখি রিপোর্টেড স্পিচের ভিতরে, অনেক সময় কিন্তু ডাবল, হ্যাঁ, একটা দ্বিত্বতা থাকতে পারে। দ্বিত্বতা তো আমরা বুঝি, হ্যাঁ, দ্বিত্বতা বা দ্বিরুক্তি, দুইবার করে বলা, একবার বলা দুইবার বলা, দ্বিরুক্তি বলে। তো দ্বিরুক্তি থাকতে পারে অনেক সময়, সেক্ষেত্রে তুমি কী বলবা? এখন তোমাকে মনে করো আমরা বললাম হি শাউটেড, আমরা যদি এভাবে বলি সে চিৎকার করছে, হি শাউটেড, হি শাউটেড হেল্প হেল্প, দুবার হয়ে গেছে, তাই না? আবার যদি এরকম হতো যে আমরা বললাম যে দ্য বেগার, একটু লক্ষ্য করো, সে টু মি প্লিজ প্লিজ গিভ মি সাম রাইস, ধরো বা রাইসে বললাম আমস, ভিক্ষা, অনেক কিছু হতে পারে, এটা ব্যাপার না। কিন্তু আমাদের হচ্ছে যে দ্বিরুক্তি, দেখো হেল্প হেল্প, প্লিজ প্লিজ, হ্যাঁ, প্লিজ প্লিজ গিভ মি। তো এক্ষেত্রে তোমাকে মাথা রাখতে হবে, এই যে প্লিজ প্লিজ বলছি, প্লিজ প্লিজ গিভ মি সাম রাইস, অথবা গিভ মি সাম রাইস প্লিজ প্লিজ, এরকম বলতে পারেন, অথবা হেল্প হেল্প, এগুলো আসলে যদি দুইবার থাকে তো এই জায়গাটা মনে রাখতে হবে। বিশেষ করে এখানে যেহেতু সে সাহায্য চাচ্ছে, মানে আমাকে হেল্প করো, তাইলে এখানে কিন্তু সে হেল্পটাই চাচ্ছে, আর কিছু না। বাট এখানে কিন্তু সে রাইস চাচ্ছে, কিপ ইট ইন মাইন্ড, এখানে কিন্তু হেল্প চাচ্ছে, ডিরেক্ট হেল্প, নাথিং এলস। বাট এখানে কিন্তু বলছে রাইস দাও আমাকে দয়া করে। এই জন্য
এক্ষেত্রে দুইবারের জায়গায় আমরা একবার লিখলেই হয়ে যাবে, আর একটা বাদ যাবে। তাহলে আমরা বলবো যে যেহেতু সে চিৎকার করে বলছে হি শাউটেড, এটাকে আর চেঞ্জ করবো না, হি শাউটেড ফর হেল্প, অর্থাৎ সাহায্যের জন্য সে চিৎকার করলো, বাঁচাও, বলতেছে বাঁচাও বাঁচাও। তাহলে এক্ষেত্রে কি সে চিৎকার করছে কেন? বাঁচানোর জন্য। তাহলে এটা বললেই হয়ে যায় হি শাউটেড ফর হেল্প, দুইবার আমাদের দরকার নেই। হ্যাঁ, এখন তাকাই আমরা, বলছি দ্য বেগার সেড টু মি প্লিজ প্লিজ গিভ মি সাম রাইস। তো এখানে কিন্তু আসলে সে কিন্তু রিকোয়েস্ট করছে, তুমি হয়তো ধরতে পারো যে স্যার এত রিকোয়েস্ট করছে, প্লিজ দ্বারা আমরা জানি রিকোয়েস্ট, এটাও বলতে পারি, মানে সে মানে বেগার চাইলো, বেগ করলো। তো যেহেতু সাবজেক্টটা এখানে বেগার, তো এখানে রিকোয়েস্টের আমরা ডাইরেক্ট বেগ করলো, তাহলে আমরা বলতে পারি দ্য বেগার বেগড, বেগড क्या है, begged to give him some rice। আমরা তো এইটা বললে অ্যান্সার হয়ে যায়, দ্য বেগার begged to give him some rice, অর্থাৎ যে ভিক্ষুক সে begged চাইলো, আবেদন করলো, টু গিভ হিম সাম রাইস, দ্যাটস অল। এখন এই প্লিজ প্লিজের জন্য কেউ যদি চিন্তা করো যে স্যার আমি রিকোয়েস্টেড দেবো, তো দিলে তুমি বলবা দ্য বেগার রিকোয়েস্টেড মি টু গিভ হিম, কিন্তু অ্যাটলিস্ট দুইবার বললো না যে দ্য বেগার রিকোয়েস্টেড অ্যান্ড রিকোয়েস্টেড মি, না। অর্থাৎ এটা হচ্ছে কথা বলার ভঙ্গি, যখন নাকি আমরা ডাইরেক্টে কথা বলি, কথা বলতে গিয়ে এই ধরনের ভাব ভঙ্গিমা কিন্তু ভাষার ব্যবহারে আসতেই পারে। কথা ক্লিয়ার? ভাষার ব্যবহারে আসতেই পারে। তো এই জন্য আমাকে ডাবল দ্বিত্ব করা যাবে না বা দ্বিরুক্তি দেওয়া যাবে না, দ্যাটস অল। তাহলে বুঝে গেছো এই জায়গাটা তুমি কি করবা। থ্যাংক ইউ। এবার দেখো অনেক সময় কথা বলতে গিয়ে এমনও হতে পারে যে আমরা তো সাবজেক্ট খুঁজি বা অবজেক্ট খুঁজি। সো ইউ সি এখানে কিন্তু একটু আগে যে আমরা লিখেছিলাম হি সেড টু মি, পাচ্ছি, হ্যাঁ, এটাকে কমনলি আমরা দেখাচ্ছি বারবার যাতে বুঝতে সুবিধা হয়। তো হি সেড ভার্ব আছে, কেউ কাউকে বলছে, কারেক্ট? তো এই জায়গাটায় কিন্তু আমরা ইজিলি চেঞ্জ করে ফেলতে পারি সাবজেক্ট থাকার কারণে। কিন্তু অনেক সময় এমন হতে পারে যে ডিরেক্টলি সাবজেক্টটা বা অবজেক্টটা এখানে না থেকে বরং নাউনটা পরে চলে গেছে, কিন্তু তোমার প্রোনাউনটা আগে চলে আসছে। যেমন আমরা যদি এরকম বলি, ধরো ইউ আর ইল, আমরা যদি বলি ইউ সি এ ডক্টর, তা আমি বললাম ইউ আর ইল ইউ সি এ ডক্টর, ধরো নাম হচ্ছে ময়না, ময়না বলল। এখন এখানে বলে এটা কে বলছে যে said mother। এখন লক্ষ্য করো ঘটনাটা কি। এখন যেহেতু আমাদের প্যাসেজ ন্যারেশন করতে হবে, সেই জায়গায় কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের সবসময় ডিরেক্ট স্পিচ, মানে সরি সবসময় শেষে থাকবে এমন কোনো কথা না, এটা কিন্তু একেবারে শুরুতেও চলে আসতে পারে, তাই না? তাইলে এখানে কিন্তু শুরুতে লিখেছে। এখন এই যে বলছে ইউ আর ইল ইউ সি এ ডক্টর, ময়না সেইড হার মাদার। এখন সেইড হার মাদার যে বললাম, তো এটা তো আসলে তুমি লক্ষ্য করো এই এটা কে, হার মাদার, হার তো একটা প্রোনাউন, তাই না? হার মাদার। তো এখানে আসলে এটা তো কে বলছে? ময়নার মা বলছে। যেহেতু ময়নাকে বলছে যে তুমি ডাক্তার দেখাও, ময়নাকে বলছে, এটায় সেইড আর মাদার না বলে যদি বলি ময়নাস কে মাদার, তাহলে ময়নার মা তাকে বললো ডাক্তার দেখাতে, তাহলে আমরা তো নিশ্চয়ই তখন চিন্তা করবো যে হার মাদার দিয়ে যদি শুরু করি, হার মাদার সেইড, এটা কেমন শোনালো? প্রোনাউন আগে চলে আসলো, নাউন পরে চলে গেল। সো যেহেতু এখানে হারটা হচ্ছে ময়না, তাহলে আমরা এখানে এখানে যেমন রিলেশন দেখাচ্ছে হার মাদার, তা আমরা বলতে পারি ময়নাস মাদার, তাহলে তো হয়ে যায় নাকি? তাহলে ময়নাস মাদার কে হবে? তাকে বললো। তাহলে ময়নাস মাদার টোল্ড হার to see a doctor because she was ill, as she was ill। এটা না দিলেও চলে, কারণ আসলে ডাক্তার দেখাচ্ছে কেন? সেটা অসুস্থতার কারণেই দেখাচ্ছে, তাই না? এখানে মূল কথা ছিল তুমি ডাক্তার দেখাও। তো মানুষ তো ফাও ডাক্তার দেখায় না অসুস্থ হলেই, তাহলে এখানে কিন্তু ব্যাপারটা তাই। তাইলে ময়নাস মাদার টোল্ড হার টু সি এ ডক্টর, অর্থাৎ ময়নার মা তাকে বললো, অর্থাৎ কাকে? ওই ময়নাকেই বললো। এটাও বলার দরকার নেই ময়নাস মাদার টোল্ড ময়না, ঠিক আছে? কারণ সেন্সটা এখানে বোঝা যাচ্ছে, আর তোমাকে প্যাসেজের উপর ডিপেন্ড করেই করতে হবে। তাহলে ময়নাস মাদার টোল্ড হার টু সি এ ডক্টর। ক্লিয়ার? ওকে, সো আমরা আরো দেখি।
সো নাও ওকে, সো আমরা শেষের দিকে একেবারে, তো আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু অনেক সময় ট্যাগ কোয়েশ্চেনও থাকতে পারে, এই জাতীয় ট্যাগ কোয়েশ্চেন ছাড়াও অন্য ফর্ম থাকতে পারে। তো আমরা একটা ফর্ম তোমাদেরকে দেখাই। ধরো আমি বললাম হি সেইড টু মি, দেখো আমরা যদি বলি would you take more, আসলে এখানে would you take more, এখন এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে হবে এই যে উড কিংবা যদি কখনো বলে কুড, হ্যাঁ কখনো যদি তাকে শুড, ধরো এইভাবে দিয়ে শুরু হলো, শেষে আমরা ইন্টারোগেটিভ সাইন দিলাম। এখন দেখতে হবে আসলে এটা কোয়েশ্চেন কিনা, এটা কি কোয়েশ্চেন কিনা। সো ওয়ান থিং ইউ হ্যাভ টু রিমেম্বার, সেটা হচ্ছে কোয়েশ্চেন কিনা। দেখবা আমি বুদ্ধিটা শেখাই দিই, যদি দেখো যে স্যার এটা কোয়েশ্চেন না বরং এটা পোলাইট রিকোয়েস্ট অথবা অফার, তাহলে কিন্তু সেই অনুযায়ী হবে, কথা কিন্তু মনে রাখতে হবে। এখন কথা হচ্ছে উড ইউ টেক মোর, আপনাকে আর একটু বেশি দেবো, আমি কি আরও একটু বেশি দেবো, তাহলে এখানে একটা অফার করছে, তাহলে এইভাবে বললেই তো হয় হি অফার্ড মি টু টেক মোর। তার মানে এটা নয় যে তুমি স্টার্টিং উইথ উড কুড শুড, বিকজ উই নো যে আমাদের কিছু পোলাইট রিকোয়েস্ট কিন্তু এভাবে হয়। তো সেক্ষেত্রে বুঝে নিয়ে কখনো কখনো এর দ্বারা তোমার অফারও হতে পারে, কে তাই না, এরকম হতে পারে, অথবা তোমার মানে জিজ্ঞাসাও হতে পারে। যেমন আমি যদি বলি তুমি কি আমাকে একটু স্কুলে নিয়ে যাবা, উড ইউ টেক মি টু মাই স্কুল, তাহলে এক্ষেত্রে আমি কোয়েশ্চেন করছি না, একটাকে জিজ্ঞেস করলাম, তাহলে হি আস্কড মি টু জাস্ট টেক হিম টু স্কুল। এইরকম ব্যাপারগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। সো এটাই হচ্ছে আমার কথা। তো আজকে আমরা এতটুকু সময়ে যতটুকু আমরা দেখলাম এর ভিতরে আজকে চেষ্টা করলাম যে যখনই আমরা রিপোর্টের স্পিচ পাবো, রিপোর্টের স্পিচের ভিতরে এই যে বক্তব্যগুলো দেওয়া থাকে, যে কোয়েশ্চেন দেওয়া থাকে বা 5 কাইন্ডস অফ সেন্টেন্স দেওয়া থাকে, এগুলো আসলে নেসেসারিলি একেবারে অ্যাসার্টিভ হলে এটা, ইন্টারোগেটিভ হলে এটা, এভাবে সবসময় হয় না। কারণ ন্যারেশন হচ্ছে একটা স্পিচ, একটা কনভারসেশন ব্যাপার। আর কনভারসেশন ব্যাপারটাকে মানে যখন তুমি ইনডাইরেক্ট করছো তখন কিন্তু সেন্স বুঝে নিতে হবে, তোমাকে টোটাল থিম বুঝতে হবে, কনটেক্সট বুঝতে হবে, ওই অনুযায়ী হবে। এই জন্য তোমাদের কাছে আমার নির্দেশনা থাকবে যে আমরা যতগুলো দেখলাম ইনভার্টেড কমার ভিতরে, এখানে ট্যাগ কোয়েশ্চেনও হতে পারে, ট্যাগ কোয়েশ্চেন অ্যাসার্টিভ দিয়ে হতে পারে, ট্যাগ কোয়েশ্চেন ইম্পারেটিভ ফর্মে হতে পারে, এ জাতীয় আরও নানাবিধ বিষয় কিন্তু থাকতে পারে। তো সেগুলো থাকলে বুঝে বুঝে আমাকে চেঞ্জ করতে হবে। এবং আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো, এবং এই জায়গাটায় যে কৌশলটা দেখানো হলো এগুলো তুমি মাথায় রেখে ভবিষ্যতে এই জাতীয় আরও যদি কিছু থাকে সেটা কি করা যায় সেটা করবা। আর লাস্ট বলে দিচ্ছি তোমাদেরকে, খুব ইম্পর্টেন্ট একটা কথা, আমি তোমাদের জন্য যেদিন আমাদের ক্লাস একেবারেই শেষ হয়ে যাবে, অর্থাৎ প্যাসেজ ন্যারেশন করার সময় চলে আসবে, সেই সময়ে কিন্তু আমি তোমাদেরকে এই যে টিপসগুলো আর ওই যে আমরা বলেছিলাম এখানে যে ভার্বগুলো যে হয় অথবা এই ছোটো ছোটো অভিব্যক্তিগুলো যে চেঞ্জ হয়, ওকে কিংবা প্লিজ, এই জাতীয়গুলো, এগুলো একটা লিস্ট আমি তোমাদেরকে সুন্দর করে দিয়ে দিব। সো টেনশনের কোনো কারণ নাই। আজকের মতো তাহলে আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।